সম্মানিত ভিউয়ার, আমরা সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ফেনীবিল গ্রামে অবস্থিত। এখানে আছেন আমাদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান দজমিয়া সাহেব। উনি 1971 সালে যুদ্ধ করেছেন সরাসরি। আমরা ওনার কাছ থেকে গল্প শুনি। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা শুনেছি, কিন্তু আমরা বীর মুক্তিযোদ্ধাদের গল্প এর মাধ্যমেই বাংলাদেশকে চিনব। কীভাবে ওনারা একটি মানচিত্র আমাদেরকে উপহার দিয়েছেন। 26শে মার্চ 25শে না 26শে মানে 1971 7ই মার্চ 7ই মার্চ ঢাকা রেসকোর্স মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আপামর বাঙালি জনগোষ্ঠীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। আর আমরা সেই ভাষণ শোনার জন্য বঙ্গবন্ধুকে দেখার জন্য ঢাকা চলে যাই এবং রেসকোর্স মাঠে একদিন আগে গিয়ে অবস্থান গ্রহণ করি। তো একদিন বঙ্গবন্ধু যথাসময়ে আসলেন এবং লক্ষ লক্ষ মানুষের সামনে উনি দ্ব্যর্থহীন ভাষায় একটা ঘোষণা করলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমাদের যার কাছে যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। তো এই ওনার এই উদাত্ত আহ্বানের প্রেক্ষিতে আমরা এই যেখানে আছি সেখান থেকে আমরা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে থাকি। তা আমরা এই বিভিন্ন জায়গায় ওই খোলা মাঠে এক্স আর্মি দিয়া বা এক্স ইপিআর এদেরকে দিয়া ইয়ার জন্য আত্মরক্ষার জন্য যে সমস্ত ট্রেনিংগুলি আছে প্রশিক্ষণগুলি আমরা নিতে থাকি। মার কাছে বিদায় নেওয়ার লাগে আপনার তো আইলাম, মার কাছে কিছুক্ষণ সময় কাটাইলাম। তারপরে দেখি যে আমার মামা কোথাছে বাইক না, এখন তো শিলংয়ে এখন যাওয়া যাবে না, তো তোমারে আমি নিয়ে ইন্ডিয়া শামের বাড়িতে রাখি, শাম বর্মন, ওইখানে থাকবা। আর শিলং না যাওয়া পর্যন্ত বাইরে খাওয়া দাওয়া করে রাত্রে গিয়ে থাকবো। আমার নিরাপত্তা আমার এই তারপরে এই অবস্থায় আমি কারাতে চলাম। আম্মা মরে বললাম মাম্মু ইয়ে করে আমার জোর দেওয়া করতলা বলা। আর অন্যদিকে ওই বিভিন্ন ইয়ার থেকে এই কথাগুলো আগে কিন্তু বলছি, আমি ওই বিভিন্ন ওই কলেজ থেকে যে আসছে, যেমন কিশোরগঞ্জ গুরুদুয়ার কলেজ, মানে হোসেন বক সাহেব, ওই উনি আমাকে বললেন যে বাবা তুমি এই লোকগুলারে খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দেবে। তখন আমি এই এলাকার পরিচিত ব্যক্তি হিসাবে আমার এবং আমি যাদেরকে বলছি যে আপনার বাড়িতে একজন লোক নেই, আপনার বাড়িতে আবার দুজন, এইভাবে বেটা বেটা দিয়ে আমার বাড়ি পড়লো 11। ওই 11 জনের মধ্যে আলী আমজদ বড় ভাই, তারপরে ওই যে জগৎজ্যোতি পাঠাগারের একটা পাঠাগার আছে শহীদ জগৎজ্যোতি, এরা প্রায় 10-11 জন। আর ওই যে আরেকটা লোক যেটা জগন্নাথপুরের কালা শফিক, বাচ্চু করে ডাকছে কালা শফিক। ওই এইভাবে 11 জনের মতো তারা আমাদের এখানে থাকতো। আর এদেরকে লিয়ে আমি জয় বাংলা বাজারে যাইতাম, এদেরকে বসায় আমি বিএসএফ ক্যাম্পে যাই। বিএসএফ ক্যাম্পে গিয়া বিএসএফ অফিসারের সঙ্গে যোগাযোগ করছি, বলছি স্যার কবে নাগাদ আপনারা পড়াই সহ্য তো হচ্ছে যুদ্ধে ট্রেনিং নেওয়া। তখন বলে যে ওইখানে লাইন টাইন ক্লিয়ার হইলেই আমি তোমাদেরকে খবর দিব, তোমরা চলে। তো যুদ্ধ তখন চলে অন্য জায়গায় চলে। তখন ওই
কিছুদিন যাইতে না যাইতে ইনশাল্লাহ আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। এদিকে লোকজনেরও আমদানি বাড়তে শুরু হয়েছে। তারপরে এক গ্রুপ, দুই গ্রুপ, তিন গ্রুপ এইভাবে বিভিন্ন সময় গ্রুপ বা ড্রয় গ্রুপ পাঠায় দিয়া আরেকটা গ্রুপের সঙ্গে আমি নিজেও চলে গেলাম ট্রেনিংয়ে চলে গেলাম। ওইখানে ট্রেনিং করে আমি ওইখানে বেস কমান্ডার হিসেবে ছিলাম, বেস কমান্ডারের দায়িত্ব পালন করেছি। তারপরে আবার ওইখান থেকে ট্রেনিংয়ের পরে তিন গ্রুপে বিভক্ত হইয়া একটা গ্রুপ বর্ষরা গেল, আরেকটা গ্রুপ চালার হইলো, আরেকটা গ্রুপ আমার সঙ্গে বালাঘাট চলে আসলাম। আইসা বালার ক্যাম্পে হাজির হইলাম। তখন ওইখান থেকে পরের দিন আমার সঙ্গে যারা আমরা এই সবাইকে নিয়ে আমি সি কোম্পানিতে যোগ দিলাম। সি কোম্পানিতে যোগ দিলাম। ইন্ডিয়ার যুদ্ধ শেষে সব উতাল হয়ে গেছে, যুদ্ধ কবে যাইতো, ট্রেনিং কবে যাইতো। আপনার বাগে পড়লো 11 জন না 10 জন। হ্যাঁ, গ্রুপ বাই গ্রুপ পাঠাইতে লাগলাম। তারা চলে গেল ইয়াতে ট্রেনিং ট্রেনিং করে ট্রেনিং সেন্টারে চলে গেল। পরে আমিও আরেকটা গ্রুপ নিয়ে চলে গেল এবং ট্রেনিং ট্রেনিং করে আমার গ্রুপটা 3 ভাগে বিভক্ত হইলো। একটা গ্রুপ চলে গেলো বর্ষরায়, আরেকটা গ্রুপ চলে আসলো ওই আমার সঙ্গে বালার, আরেকটা গ্রুপ চালায়। এইভাবে আমরা হইলাম। আমি আইসা সি কোম্পানিতে যোগ দিলাম। সি কোম্পানিতে দীর্ঘদিন থাকার পর এবং সি কোম্পানিতে থাকাকালীন সময় নলওয়া, ওই বৈশাল পাহাড়, এই সমস্ত এলাকাতে আমরা যুদ্ধ করছি। আপনার যে গ্রুপটা, আমার এই গ্রুপটা তো আমি সি কোম্পানিতে যোগ দিচ্ছি, তখন বড় গ্রুপ হয়েছে। এরপরে এর কিছুদিন পরে ওই হঠাৎ করে একদিন আমাদের আনছে, ক্লোজ করে আনছে, নতুন একটা ইয়া কোম্পানি খোলা হয়েছে, গঠন করা হয়েছে, তুমি এই কোম্পানির ক্লোজ হিসেবে দেখতে। তো এই কোম্পানির নাম নিয়ে একটা কোম্পানি তৈরি হলো। এই কোম্পানির ক্লোজ হিসাবে আমি এই দায়িত্ব পাইলাম। আর বললো বুইয়া সব সবাই কিন্তু বুইয়া হইল কোম্পানি কমান্ড, আর আমি কোম্পানি খুয়াইছি। এইভাবে চললো। এটা তো 5 নম্বর সেক্টর করছে। হ্যাঁ, 5 নম্বর সেক্টর এটা সেটা আছে। এই সেক্টর দায়িত্ব কে আছে? সেক্টরের দায়িত্ব ছিল মীর শওকত আলী। আর সাব সেক্টরের দায়িত্ব ছিল সালাউদ্দিন। প্রথম অবস্থায় সালাউদ্দিন, শেষ পর্যায়ে ছিল মেজর মুজাহিদ। আর এই জায়গায় ক্যাম্পটা কোন জায়গায় ছিল? এটার ক্যাম্প সাব সেক্টর কমান্ডের যে হেডকোয়ার্টার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানে স্থান পরিবর্তন হয়েছে। আর পাকিস্তানের ক্যাম্পটা কোন জায়গায় ছিল? পাকিস্তানের ক্যাম্পটা ছিল ওই যে জালাল মাস্টার সাহেব ওনার বাড়ির কাছাকাছি, মানে নদীর এই পার না নদীর ওই পার, ওই সুরমা নদী না, এখানে জালাল মাস্টার বাড়ির কাছে ব্রিজের আছে না একটা, আমরা সুরমার এই পারে, এই জালাল এই পারে না? আচ্ছা, মানে এখানে এখন দেখেন এটা নলুয়া বাজার। এই নলুয়া বাজারটা ছিল আপনার গুলিয়া যাওয়ার রাস্তা। আচ্ছা, এই নলুয়া বাজারের উপর দিয়ে হেরার গুলিও যাইতো, আমরা গুলিও যাইতো। ও অস্ত্র টস্ত্র কই আছিল? অস্ত্র টস্ত্র তো ক্যাম্পে ক্যাম্প ছিল তখন। আমরা নলুয়া একটা ছিল, আরেকটা ছিল বাগমারা, আরেকটা ছিল বৈশাখ পাহাড়, আরেকটা ছিল ওই কৃষ্ণনগর মাধব, তারপরে আরেকটা। আপনি কি ওই আমরা তো যুদ্ধ হয়েছে একটা ট্যাকের গান বর্ষরা মানে সুনামগঞ্জ কয় ভাগে যুদ্ধ হয়েছে, কোন জায়গায় যুদ্ধ হয়েছে? সুনামগঞ্জের 3টা সাবজেক্ট, আচ্ছা, একটা বর্ষরা, একটা সুনামগঞ্জ, আরেকটা হলো চেলা মানে ইন্ডিয়া, সাতক চেলা হলো ইন্ডিয়া। আর আমরা এটা বালার সাবজেক্ট। আর ওই যে ওইখানে যে বর্ষরা তো ইন্ডিয়ার নাম তো বর্ষরা, ট্যাকের ঘাট বর্ষরা, ট্যাকের ঘাট হলো এই পাশে, ওই পাশে ইন্ডিয়া কয়টা জায়গায় ট্রেনিং হয়েছে তখনকার সময়?
আমাদের ট্রেনিং সেন্টারটা হলো মেঘালয়ের ইকু ওয়ান নামে একটা জায়গা, ইকু ওয়ান, ওইখানে আমাদের ট্রেনিং হয়েছে মেঘালয়ে। আচ্ছা, তখন কি ওই ট্রেনিং শেষে অস্ত্র এখান থেকে আনছেন ইন্ডিয়া থেকে? ওইখান থেকে অস্ত্র দিয়ে দিচ্ছে, অস্ত্র আমাদের পোশাকও ছিল, আছে হাফ প্যান্ট, কাকিদের হাফ প্যান্ট। খাওয়া দাওয়ার কি মানে খাওয়া দাওয়ার কি অবস্থা আছে? খাওয়া দাওয়াটা আমাদের এই ট্রেনিং সেক্টরে উন্নত মানের খাবার দিচ্ছে। ট্রেনিং দুম্বার মাংস, বেশিরভাগই দুম্বার মাংস, এগুলা চামড়া, গোল, মাথা সব কিছু ভালাইয়া। মানে এটা ইন্ডিয়া সরকারই করছে সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা। যারা ট্রেনিং নিতে গেছে সব কিছু ইন্ডিয়ান গভর্নমেন্টই করছে সব। যে আমরা তখন এই যে আমরা যে সুনামগঞ্জের যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মানে তার সাথে তো আপনার অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে কার কার সাথে আপনি যুদ্ধ করছেন? যুদ্ধ করছি তো আমাদের যারা একসাথে যুদ্ধ করছেন অথবা বিভিন্ন সেক্টরে যুদ্ধ করছেন, আবার একসাথে কোনো সময় মিলিত হয়েছেন, এরকম কোনো পরিচিত আমরা সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার সংগঠক হোক, মুক্তিযোদ্ধা হোক, এরকম পরিচিত আছে না জীবিত আছে কিনা? সংগঠনের মধ্যে যারা আছে এদের মধ্যে সালেক ভাই আছে না, রাগিন সুপিয়ান আরো বুঝছি এখনো তোমার নামটা বয়সের বুঝে গেছে। সবাইকে ইয়া করে দিয়ে আমি চলে গেলাম। আমার সঙ্গে ছিল হুগলার একটা ছেলের নাম হলো আসমত। আসমত খুব সাহসী। এরা আমি বললাম যে তুই আমার সঙ্গে চল। তো বাজারের এখানে যায় গুলি করলাম, আর এখানে পিছনে সবাই বলে গেলাম যে আমি গুলি করার পরে যদি ওইখান থেকে কোনো গুলির আওয়াজ আই, তাইলে হয়তো তোমরা গুলি করো, যদি পরবর্তী আমি আবার গুলি দিলা তোমরা একটা সিগন্যাল দিই, তখন আর না হয়তো যদি আননেসেসারি তখন গিয়ে আমি একটা ফায়ার করলাম। তখন সারা আইসে না, তখন ব্যাক করে চলে আসলাম। আসার পরে ভাই খুদা বিষ্ণুপুরতে হাইতে 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 দোলুরা আসা, দোলুরার থেকে আবার তখন অস্থি একদম নিজেই অস্থি, মানে শরীরে একদম এনার্জি একদম নাই। অন্যরা তো একদম কি এই ব্যানের দিয়া কেটে কেটে ও খাইয়া জীবনটা বাঁচাইছে। এরপরে খাইয়া আর একটু ইয়া করছে, পরে একটা সিলি লিখলাম যান চলো আমরা গিয়ে টেপ চালাই, টেপ চালাম, টেপ টেপ সাইকেল চালানো মানুষ বালা না। লাগবো নি চলে বন্ধ না, আইবানি গো বলগুলা এখন আর দেখা যায় না, সিঙ্গেল সিঙ্গেল ভাই এক বল আর এত
এই যে বটলা খাইছি এত স্বাদ পরে জীবন বলতে আয়ো সাইকেল করে ওই যে মুক্তিযোদ্ধা মারা গেছে ইয়ে করতে গিয়ে। ও ইসলামপুর তখন ওই দিন আমারও একটা একটা এটা কিনে আমি শিওর কলমা টুলমা করে আপনি আমার তো মনে করছেন ইয়ে তো মাথার মধ্যে ভাবি বান্ধা মুস্তাও আছে দাঁড়িয়ে আছে পায়ে জমেছি কি জানি কি মাছ জানি পেতে পারতাম না পুতলার মধ্যে থাকে साहब आप लोग का इज्जत का मौका आपको रखेगा देखे आपको साल का हो जाएगा না পিছলা পিছলা পেতে পারতাম না हमारा मुल्क में आके हमको हैंडसअप करने वाला तो तू है तू हैंडसअप हो কোনো তোমার অনেক আইছি না পাকিস্তান तू हैंडसअप যেগুলি করে একটা লাগে না করোনার সময় রংচা খাইতে খাইতে আমি রংচা আমি ধারণা করে দিয়েছি যে হ্যাঁ ম্যাগজিনটা খালি খালি একদিন ম্যাগজিন খালি না তো বগার মতো উড়াইলে আমরা আছে কিন্তু গুলি নাই আমরা তো ট্রেনিংটা 2.5 দিনে খুলনা জুরনা লুট করনা ফায়ার করনা খুলো জোরে লাগো লুট করো এইটা কোনো ট্রেনিং হলো না মানুষ মাংস মশলা খাই আমি এটা খাই আমার নিজের হাতে 2.5 দিনে যা মানে ট্রেনিংটা টোটালি 28 দিন ঘুমাইছি প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করছে তা 28 দিনের ট্রেনিং দিয়েছে 2.5 দিনে আরো কম হয়েছে কি আর কম হয়েছে আবার হয়তো বন্ধ হয়েছি না কোনো অতিরিক্ত ভালো বন্ধ 30 দিন হতে পারে তো 2.5 দিন হয়েছে যুদ্ধ করতে গিয়ে আরো কোনো যুগের সম্মুখীন হয়েছেন কি আমার গরু ছাগল এই এটা গেছে আমার জীবনের একটা সবচেয়ে বড় আমার বহুত নাম্বার বইলেন করোনা হয়েছে দেখে আমার বইলে নক লয়াও আমি রুমাল দিয়ে করে আসছি আমরা সবজি বন্ধ করে কেটে পানি এই দুঃখের মাঝে দেশের যুদ্ধ করছেন আপনারা যুদ্ধের মাঝে কি হাসির কোনো কিছু আছে যে দুঃখের মাঝেও হাসি যে মনের দুঃখে হাসি না এই ধরনের কোনো কিছু না না খালি যখন যে দিকে তাকাইছি হাহাকার হয়ে গেছে তখন কি এলাকা শূন্য আছিল মানে আমাদের এলাকার মানুষ কি হ্যাঁ এলাকায় আসিল মানে মানে শূন্য আছিল এই সমস্ত এলাকাতে লোকজন ছিল দেন আমরা তখন আপনি যুদ্ধ করছেন পুরা 9 মাস যুদ্ধ এখানে কম হ্যাঁ আপনি বেশি যুদ্ধ করছেন কোন মানে মানে আমরা তো এপ্রিল মাসের দিকে বোধহয় এপ্রিলের শেষের দিকে বোধহয় ট্রেনিং গেছি ট্রেনিং গেছে শুরু হয়েছে মার্চে আর এপ্রিলে কি গেছেন আপনি এই যুদ্ধে আচ্ছা তখন শেষ 6 তারিখে আগে আপনারা আচ্ছা তখন অস্ত্র জমা দিলেন পরের দিন জমা মানে অস্ত্র জমা তো 7 তারিখ এটা আমার ঠিক মনে নাই মনে নাই মানে কবে অস্ত্রটা জমা দিয়েছেন 10ই জানুয়ারি একটা লঞ্চ আছে 10ই জানুয়ারি 10ই জানুয়ারি যেদিন বঙ্গবন্ধু ওই দেশে আসে ওই দিন 10 তারিখে লঞ্চটা সুনাম থেকে গেছে বৈরবের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর দেখার লাই না বঙ্গবন্ধুর দেখার সুযোগ আর কি আচ্ছা লঞ্চটা গেছে 10 তারিখে তো 10 তারিখ থেকে নিয়ে পুরা দিন তেমনি লঞ্চে যাইয়া ভৈরব হাল দিয়েছি সন্ধ্যার সময় তো বঙ্গবন্ধু ওই বক্তৃতা গেছে আমি দিয়া মাত্র ভৈরব দিয়েছি ভৈরব থেকে যাওয়া যাওয়ার তো অনেক কষ্ট করে হবে তখন দিয়া ওই শিল্প দিয়া ওই ট্রেন চলে না
এপারে ওইপারে নৌকা দিয়া ট্রান্সফার করি এবং ঢাকার পেছনে দিয়ে এপার থেকে ঢাকা যায় আর সিলেটের প্যাসেঞ্জার এই পাড়ায় আপনি কি মুক্তিযুদ্ধের শাদী কি আগে করছেন না পরে? বিয়া আগে পরে 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 করলে স্বাধীনতার পরে? পরে করলে গেছিলেন বিয়া করাইছে। আচ্ছা, পরে আমি অনুভূত করতাম আমি যার মেয়ে বিয়া করবো খুলে লেগে মরলে তিনি এটা বুঝে বলবো তো আমি এটা করতাম এর আগে আমার শুরু করে বিয়ে করেছি শুরু করে দেওয়া হচ্ছে। বিয়ে করেছি আমি ক্লাস 9-এ যখন জব। আচ্ছা, আর আপনি তো একজন সরকারি এই চাকরিজীবী আছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের সরকারি এফপিআই। তো এই স্বাধীনতার কতদিন পরে আপনি ওই চাকরিতে যোগদান করেন? চাকরির জন্য 76 76 নভেম্বর নভেম্বর 1976 নভেম্বর 11 নভেম্বর না হলো তারিখে যোগদানের তারিখে। স্বাধীনতার পরপরই আপনি এই সরকারি জবের এখানে যাই হোক, আল্লাহ দিলে আপনার তো মানে সবাই স্টাবলিশড, বাচ্চা কাচ্চা যারা আছে সবাই এরা মানুষের দোয়ায় আপনাদের ছেলে মেয়ে সবই কিন্তু স্টাবলিশড, সবাই সরকারি চাকরিজীবী। না বড়বেলা তো ছোটবেলা তো ইয়ে করে কোম্পানি দেখ, তারপরে তো ভালো একটা অবস্থান। হ্যাঁ ভালো একটা অবস্থা। এখন আপনার আর কোনো দেশের কাছে জাতির কাছে কিছু চাওয়ার আছে? শোনেন, যুদ্ধের আগেই আমার কোনো এই দেশের কাছে কোনো চাওয়া ছিল না। মানুষের প্রতি ভালোবাসা ছিল, মাটির প্রতি ভালোবাসা ছিল, মাটি আর মানুষকে মুক্ত করতে হবে, ওই মানসিকতা নিয়েই যুদ্ধ করছি। যুদ্ধের পরে আমি কিছু হব, এই আমি চিন্তা, কিছু পাবো, এই আশায় না। এই আশা কখনো মনের মধ্যে আসে না, কখনো না। কিন্তু হলো ওই যারা ইঁদুর, তারা তখনও ইঁদুর এখনো ইঁদুর, তারা হলো এর মতো করে কাপড় কাটে, তারা তখনও ছিল এখনো। আরেকটা বিষয়, এই যে এখনো স্বাধীনতার 50 বছর পূর্তি, এখনো মুক্তিযোদ্ধাদের হাল নাগা, আসলে এটা মানে আপনি কিভাবে মানে এখনো হাল নাগাদ, এখনো যাচাই বাছাই, এখনো প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করা হয়, এটাকে আপনি কি বলবেন? এটা তো তাদের ব্যাপার। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, এটা আমি মনে করি, এবং বিশেষ করে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিয়ে তো কিছু কিছু লোকেরা কাজ করে, এবং যারা এই কাজে দায়িত্ব পালন করতেছে, আমি মনে করবো যে এটা তাদের দায়িত্ব, এটা তাদের দায়িত্ব। মানে সঠিক মানুষের সঠিক জায়গায় দায়িত্বটা দেওয়া হয় না। বড় বড় নেতারা ভুল তো আর আমি করতে পারি না, না ভুল করতে পারি না। তো আমার মনে হয় অধিকাংশ সময় তারা ওই পরিকল্পনা ভুল করে। তবে আমি এখন আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল। উনি কোনো এক সময় রুকিয়া হলে যে হলে থাকতো টাকা বেশি করে, এবং উনি রুকিয়া হলে চাকরি ছিলেন, খুবই সাহসী এবং দৃঢ় মনা মতিয়া চৌধুরীর সঙ্গে প্রায় সুফাসুফি হইত। মতিয়া চৌধুরী তো এখন নিজ দলের, ওনার দলের। তো আমি এইটুকু ভাবি যে উনি মানুষগুলালে বেশ সমন্বয় করতে পারছেন। কিছু হোল ওয়ের দল আছে যারা কঠোর করে কাপড় কাটে, এই গোষ্ঠীটা যদি ঠিক হয়ে জায়গা, তাহলে দেশটা ইনশাল্লাহ অনেকটা ইনশাল্লাহ, তাহলে দেশ আরো আগাইবো, দেশ আগাইবো। আপনারা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবো। তাহলে আসলে আজকে অনেক সময় আমাদেরকে দিয়েছে উনি আল্লাহ। আমরা আপনার দীর্ঘ কামনা করি, আপনার সুস্থতা কামনা করি। আমি চাই
যে আপনার মাধ্যমে কিছু বাংলার দেশের মানুষ অথবা আমরা যারা মুক্তিযোদ্ধা দেখিনি এর মাধ্যমেই কি মুক্তিযোদ্ধাকে চিনবে, বাংলাদেশকে চিনবে, একটা মানসিকতা আমরা কীভাবে পেলাম। আমাদের শ্রেয়ত রঙ্গনগর পক্ষ থেকে আজকে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা শ্রেয়ত রঙ্গনগর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন। আমাদের চ্যানেলে যারা ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট দেবেন। আমরা দীর্ঘক্ষণ অনেক ইতিহাস জানলাম, একজন মুক্তিযোদ্ধা কিভাবে যুদ্ধ করেছে, নিজের জান বাজি রেখে, কোনো আশায়, কোনো চাওয়ার আশায়, কোনো পাওয়ার আশায় উনি মুক্তিযোদ্ধাতে যান নাই, আমরা জানতে পারলাম। আসলে এটাই হওয়া উচিত, কিচ্ছু দিতে গেলে উদার হয়ে দিতে হয়। আমি দিলাম কিছু পাওয়ার আশায় নয়। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের চ্যানেল বেশি বেশি দেখবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।